Quantum Shankha or quantum number. Quantum number is a very important topic of chemistry. So we want to learn about the quantum numbers of chemistry. আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। লেটস স্টার্ট। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের সবাইকে একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পরমাণুর বর্ণালীর মডেল। তোমরা নিশ্চয়ই জানো পরমাণুর বর্ণালী মডেল সম্পর্কে, তবুও আমি বলছি। তোমরা জানো যে নিলস বোর 1913 খ্রিস্টাব্দে পরমাণুর বর্ণালী মডেল সম্পর্কে একটি প্রস্তাব করেন। তিনি বলেছেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধানসৃষ্ট ভারী বস্তু বিদ্যমান, যা কিনা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকার পথে ঘুরছে। এই বৃত্তাকার পথকে তিনি নাম দেন অরবিট, শক্তি স্তর অর শেল। সো এই পরমাণুর বর্ণালীটি যদি আমরা আরো বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে সকল ইলেকট্রন এই পরমাণুর কক্ষপথে বা শক্তি স্তরে অবিরাম করছে, সেই শক্তি স্তরগুলো হতে পারে বৃত্তাকার অথবা হতে পারে উপবৃত্তাকার। অর্থাৎ কোন একটি ইলেকট্রন কোন শেলে, অরবিটে বা শক্তি স্তরের থেকে ঘুরছে এবং সেই শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার। একই সাথে ওই ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ইত্যাদি প্রকাশক একটি সংখ্যা আছে। এই সংখ্যা কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার সাহায্যে কোন একটি পরমাণুর অরবিটালের আকার আকৃতি বিন্যাস, প্রকরণ ইত্যাদি জানা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখন দেখো, আমরা সবাই জানি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 1 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্বিতীয়ত সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয়ত ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ স্প্রিং বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওয়ান অফ দেম ইজ কল্ড প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। লাইক এখানে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 4 নাম্বার ঘূর্ণন অর স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। এখন আরেকটি বিষয় লক্ষ্য করো, এই যে কোয়ান্টাম সংখ্যার ক্যাটাগরি, এই ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিকে বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। তাদের আবিষ্কারগুলো তোমরা ইচ্ছা করলে জানতে পারো। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী নিলস বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন সোমারফেল্ড, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন জি ম্যান। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী উইলেন বেন ও স্মিথ, অর্থাৎ গোল্ড স্মিথ। এই 4টি কোয়ান্টাম সংখ্যা 4 জন বিজ্ঞানী আবিষ্কার করেন, এবং তোমরা ইচ্ছা করলে এগুলো একে একে আমরা শিখাবো। ইভেন ইউ নো দ্যাট দে হ্যাভ ওন ওয়ার্ক। লাইক প্রথমটির কাজ হচ্ছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবিট, শেল, কক্ষপথ, শক্তি স্তর এদের আকারটা আমরা জানতে পারি, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটি শক্তি স্তরের ভিতরে থাকা উপশক্তি স্তর এর আকৃতি জানতে পারি। এবং এখানে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটি পরমাণুতে ইলেকট্রনের অরবিটাল এবং এই অরবিটালে থাকা কতটি ইলেকট্রন আছে এটা আমরা জানতে পারি। একই সাথে আমরা জানতে পারি এর ওরিয়েন্টাল, অর্থাৎ তার ত্রিমাত্রিক বিন্যাস, তার ত্রিমাত্রিক দিক ইত্যাদি নির্ণয় করতে পারি। সর্বশেষে যে নাম্বারটা, এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটি
একটি অরবিটালে থাকা ইলেকট্রনের অভিমুখ ঘূর্ণনের অভিমুখ এটি ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে ইত্যাদি আমরা জানতে পারি। এখন দেখো এগুলির অনেক ক্যাটাগরি আছে এবং এগুলি নিয়ে অনেক লেখাপড়া আছে। আমি জাস্ট একটু প্রাইমারি লেভেলে বলবো। Those are 4 quantum numbers and hope that you can understand with easy. So we also want to learn about this quantum number. So let's start. Firstly আমরা শিখব প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটি পরমাণু নিউক্লিয়াসকে তো কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, তাই না? তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন কক্ষপথ শেল বা শক্তি স্তর থেকে অবিরাম আবর্তন করছে তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। ওই কারণে দিস প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই প্রধান কোয়ান্টাম সংখ্যা একটি স্বাধীন। কেন? কারণ হচ্ছে এখানে n এর মান যা ইচ্ছা তাই হতে পারে। এবং এটাও জানো যে যখন n এর মান 1 হয়, এখানে দেখো যে যখন n এর মান 1 হয় তখন বোঝাচ্ছে যে এখানে বোঝাচ্ছে কে, n এর মান 2 হলে তা নির্দেশ করে l, এখানে n এর মান 3 হলে এটা নির্দেশ করে n, অর্থাৎ যেখানে n 1 সেখানে এটা হচ্ছে গিয়ে কে, যেখানে n 2 সেখানে হচ্ছে গিয়ে l এবং পরেরটি হচ্ছে গিয়ে n, এভাবে প্রকাশ করা হয়। এবং এটির সাহায্যে আরো কয়েকটি বিষয় জানা যায়। এর সাহায্যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাহায্যে আমরা নির্ণয় করতে পারি অরবিটাল সংখ্যা। আর তোমরা যদি কেউ অরবিটাল সংখ্যা জানা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কি নির্ণয় করতে পারবা, কতটি ইলেকট্রন আছে এটিও তোমরা নির্ণয় করতে পারবা। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে গিয়ে n স্কয়ার। এখন আমরা যদি আরেকটু আলোচনা করি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়া একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে ইলেকট্রনকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে এটা নির্ণয় করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় তাকেই বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা। এই l এর মান n এর উপর নির্ভরশীল, অর্থাৎ l = আমরা লিখতে পারি 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে আমরা যদি n দেখো তো n যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে কত হবে? n-1, অর্থাৎ এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে এটা ক্যান্সেল থাকতেছে, এখানে 0, অর্থাৎ l এর মান 0। আমরা এখানে যদি n 2 বসাই তাহলে l এর মান আমরা পাবো 0 এবং কত? 0 এবং 1। n এর মান যদি আমরা 3 বসাই তাহলে আমরা পাবো l এর মান পাবো আমরা 0, 1, 2, তাই না? মনে রাখবে একটি প্রধান শক্তি স্তরে এবং এই শক্তি স্তরের অভ্যন্তরে যে উপশক্তি স্তর রয়েছে এই উপস্তর সাধারণত সর্বোচ্চ 4টি হতে পারে। কয়টি হতে পারে? 4টি হতে পারে। এগুলোর নাম হচ্ছে এরকম যে S, P, D, F। একটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ 4টি উপশক্তি স্তর থাকতে পারে। এগুলো হচ্ছে S, P, D, F। এবং এগুলো নির্ভর করে কার উপর? এগুলো নির্ভর করতেছে L এর উপর, এবং এই L এর মান নির্ভর করতেছে N এর উপর, প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। ওই কারণে এটা হচ্ছে গিয়া ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। এগুলো হচ্ছে গিয়া ডিপেন্ডেন্ট। কার উপর? ডিপেন্ডেন্ট অন প্রধান কোয়ান্টাম সংখ্যা অর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে যখন l এর মান সূত্র অনুযায়ী যখন l এর মান 0 হয় তখন এই 0 নির্দেশ করতেছে যে এখানে উপস্তরটি হচ্ছে S। আর যখন l এর মান 1 হয়
এর মানে নির্দেশ করছে যে উপস্তরটি পি। যখন এল এর মান 2 হয় তখন নির্দেশ করছে এখানে ডি উপস্তর, এবং যখন এল এর মান 3 হয় এই 3 দ্বারা নির্দেশ করতেছে যে এখানে যে উপস্তরটি রয়েছে এটা হচ্ছে কি এফ উপস্তর। এবং এটার সাহায্যে আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন ইচ্ছা হলে সলভ করতে পারি। যেমন এর আগে আমি আর কয়েকটি কথা বলে নিই। যেমন এখানে আমি লিখলাম যে 4s অরবিটাল 4s, এই 4s এর মানে কি বলতো? এই 4s এর মানে কি? এই 4s এর মানে হচ্ছে এখানে 4 দ্বারা বোঝাচ্ছে যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4, আর এই s দ্বারা বোঝাচ্ছে s একটি উপস্তর, s একটি উপস্তর। এখন বিভিন্ন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা দেখবে যে অনুধাবন প্রশ্ন অর্থাৎ খ নং প্রশ্নের মধ্যে চলে আসে যে দেখাও যে 3D উপস্তর সম্ভব কি না, এরকম একটি কোয়েশ্চেন আসে। এবং এরকম অনেক কোয়েশ্চেন আসতে দেখা যায় যে দেখাও যে 2D উপস্তর সম্ভব কি না। জানি তোমরা এগুলি পারো, বাট আমি আমার তরফ থেকে আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো এখানে 3D, এই 3D এর মানে কি? এই 3D এর মানে হচ্ছে যে এখানে 3D একটি উপস্তর, 3D একটি উপস্তর যার n এর মান 3, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে বলতো? সূত্র অনুযায়ী L = 0 থেকে n-1, এই সূত্র অনুযায়ী সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি? 0, 1 এবং 2 হবে না? নিশ্চয়ই হবে। এর মানে কি ইন্ডিকেট করতেছে? এর মানে আমাদেরকে তারা ইন্ডিকেট করছে যে এখানে এর দ্বারা অর্থাৎ এই 3D উপস্তর দ্বারা এখানে s অরবিটাল, s উপস্তর, এখানে p উপস্তর, এখানে d উপস্তর থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 3D যে উপস্তর, এখানে বলতে পারি 3D উপস্তরটি সম্ভব। এখানে আরেকটি প্রশ্ন আমরা লিখে রেখেছি, দেখো যে বলা হয়েছে 2D উপস্তর সম্ভব কিনা, 2D উপস্তর সম্ভব কিনা। এখানে আমরা পরীক্ষায় খাতায় এরকম ভাবে লিখতে পারি যে 2D এমন একটি উপস্তর যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে 2 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে 0,1, যেখানে 0 নির্দেশ করছে s এবং 1 নির্দেশ করছে p। কারণ কি? কারণ হচ্ছে আমরা l এর সূত্র অনুযায়ী জানি যে যখন l এর মান 0 হয় তখন এটি হয়ে যাবে s উপস্তর, যখন l এর মান 1 হবে এটা হবে p উপস্তর, যেখানে 2 হবে সেখানে হবে d উপস্তর, এবং যেখানে l এর মান 3 হবে এটা হবে f উপস্তর। এখন আমরা আলোচনা করব 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা যার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝার আগে একটা বিষয় লক্ষ্য করো। দেখো যে আমরা জানি একটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধান বিশিষ্ট একটি নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার কক্ষপথে শেলে শক্তি স্তরে ইলেকট্রন সমূহ অবিরাম ঘুরছে। এবং যেহেতু এই নিউক্লিয়াসটি ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রনটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ তারা পরস্পর বিপরীতধর্মী। আমরা জানি বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, এই দুইটি একে অপরকে আকর্ষণ করার মাধ্যমে তাদের মধ্যে একটি আদান সৃষ্টি হবে, অর্থাৎ তাদের মধ্যে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র থেকে তাদের মধ্যে একটি বলতে পারি যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। হ্যাঁ, এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে
তাদের মধ্যে ত্রিমাত্রিক অর্থাৎ ওরিয়েন্টাল বিন্যাস দেখা দিবে। এই ওরিয়েন্টাল বিন্যাস অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাস করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা পরীক্ষার মধ্যে একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে ঘ নাম্বার ইভেন ঘ নাম্বার এই দুইটা টাইপের প্রশ্নের মধ্যে আসে যে দেখাও যে এন শেলে অথবা এন অরবিটে কতটি অরবিটাল থাকতে পারে, অথবা এরকম প্রশ্ন করে এন শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। এখন এটা পারার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এরকম করে একটি চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এটা হচ্ছে প্রথম শেল, যাকে প্রকাশ করা হয় কে দিয়ে, এটাকে এল দিয়ে, এটাকে এন দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর, যেখানে n = 3 = n, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। তাহলে বলতো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে l = 0 থেকে n-1। কাজে আমরা লিখতে পারি l = 0,1,2। যদি এরকমটা লিখতে পারি তাহলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও লিখতে পারি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দিয়ে। কি দিয়ে? m দিয়ে, যেখানে m = 0 সহ, মনে রেখো প্রত্যেকটা ক্ষেত্রে 0 হবে, 0 সহ +- l, অর্থাৎ একবার ধনাত্মক মান নিব l এর, আবার ঋণাত্মক মান নিব l এর। lটা কি? lটা হচ্ছে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। দেখো যদি l = 0 থেকে n-1 হয়, তবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান m = হবে 0 সহ +- l, তাই না? +- l। এখন l যদি 0 হয় তবে m এর মান হবে 0। আবার l এর মান যদি 1 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় m এর মান হবে +-1, 0 সহ। এর মানে কি? এর মানে নির্দেশ করতেছে যে এখানে হবে +1, 0, -1। এবং l এর মান যখন 2 হয় তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান m = হবে +2, +1, 0, -1, -2। অর্থাৎ এখানে l = যখন 2 তা নির্দেশ করতেছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে গিয়ে 3। এখানে দেখো এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এটাও নির্ণয় করতে পারি যে একটি পারমাণবিক শেলে কতটি অরবিটাল থাকতে পারে এবং কতটি ইলেকট্রন থাকতে পারে তা আমরা নির্ণয় করতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে। যেমন এখানে যখন শূন্য তখন এখানে নির্দেশ করছে এখানে একটি অরবিটাল আছে, এবং এখানে অরবিটাল আছে কয়টি? 1, 2, 3। এখানে আছে অরবিটাল 3টি, এবং এখানে আছে 1, 2, 3, 4, 5। এখানে অরবিটাল আছে 5টি। সুতরাং আমরা বলতে পারি এখানে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 1 + 3 + 5, অর্থাৎ 8টি। অরবিটাল সংখ্যা 8টি। একটু মেহেরবানি করে একটু চিন্তা করো তো, যে এখানে আমরা পেলাম যে অরবিটাল সংখ্যা 8টি। এরকম একটি নীতি আছে যে পলির বর্জন নীতি অনুযায়ী বলেছে যে একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বিপরীতমুখী হয়।
একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বিপরীতমুখী হয়। তাহলে দেখো এখানে অরবিটাল আছে কয়টি? 8টি। আমরা জানি একটি অরবিটালে ইলেকট্রন থাকে 2টি। তাহলে 8টি অরবিটালে ইলেকট্রন থাকবে বলতো কতটি? নিশ্চয়ই বুঝতে পারছো, 16টি। সুতরাং আমরা বলতে পারি যে n এমন একটি শেল যে শেলের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে 8টি এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টি। যদি প্রশ্ন করা হয়, যদি এরকম প্রশ্ন করা হয় যে দেখাও যে n শেলে কতটি ইলেকট্রন আছে, তখন আরেকটি n যেহেতু এখানে নির্দেশ করছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, সুতরাং এখানে l এর মান আরেকটি বেড়ে যাবে। এখানে l হবে কত? 3। এখানে l এর মান বেড়ে গেলে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও বেড়ে যাবে, অর্থাৎ অরবিটাল সংখ্যা বেড়ে যাবে। অরবিটাল সংখ্যা বেড়ে গেলে ইলেকট্রন সংখ্যাও বেড়ে যাবে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো। এখন আমরা শিখব যে স্প্রিং অর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বরটি হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অর স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। এই স্প্রিং কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এরকম যে সংখ্যার সাহায্যে অথবা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি পারমাণবিক অরবিটালে একটি ইলেকট্রন কোন দিকে অভিমুখ করে ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা নির্দেশ করার জন্য, অর্থাৎ একটি ইলেকট্রনের ঘূর্ণনের অভিমুখ প্রকাশক যে সংখ্যা তাকে বলা হয় স্প্রিং কোয়ান্টাম সংখ্যা, যাকে s দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? s দিয়ে প্রকাশ করা হয় এবং তার মান সব সময় হয় প্লাস মাইনাস হাফ। তার মান কি হয়? প্লাস মাইনাস হাফ, অর্থাৎ তার মান একবার হবে ধনাত্মক হাফ, আবার হবে ঋণাত্মক হাফ। এই ছিল আজকে আমাদের আলোচনা কোয়ান্টাম নাম্বার। তোমরা যারা এই কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরো একটু জটিলতায় আছো তারা আমাকে ডেফিনেটলি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে এবং এই ভিডিওর নিচে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবা বুঝতে পারছো কিনা। যদি তোমাদের আরো কোনো প্রকার চাওয়া পাওয়া থাকে তাহলে ডেফিনেটলি আমাকে লিখবা। আমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।